হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর ডাব্লিউবিসিএস ক্লাসেস। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, আশা করি সকলে ভালো আছো। দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়তো ডিসেম্বর মাসে হবে না, জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে কিন্তু হওয়ার চান্সেস খুব বেশি। তো যাই হোক, 130 মার্কস যদি প্রিলিমসে তোমার টার্গেট হয়ে থাকে, তাহলে অন্যান্য সাবজেক্টগুলোর মতো কিন্তু ইন্ডিয়ান ইকোনমি সাবজেক্টটিও বড় মেজর একটা রোল তোমার কাছে প্লে করতে চলেছে। ঠিক আছে, 130 মার্কস যদি আনার ব্যাপার থাকে। ওকে, তো প্রথম দেখো কয়েকটা পয়েন্ট আমি এখানে ডিসকাস করি যে যারা কোশ্চেন বানায়, অর্থাৎ ডাব্লিউবিপিএসসি যখন কোশ্চেন বানাবে, ফার্স্ট অফ অল মনে রাখতে হবে যে এখন মার্কেটে অনেক কিছু নতুনত্ব বই দেখা যাচ্ছে, তাই না, বাংলা ভার্সানে। কিন্তু মনে রাখবে, এখন যে নতুনত্ব নোটবুকগুলো যেগুলো আমি ইউটিউবে দেখি যে অনেকে বইয়ের রিভিউ করে, সেই বই দেখে কিন্তু ডাব্লিউবিপিএসসি কোয়েশ্চেন পেপার বানায় না। ফার্স্ট অফ অল ক্লিয়ার করে নাও এই ব্যাপারটা। এইখানে যারা মিস্টেক করে যে অমুক চ্যানেলে অমুক বইয়ের রিভিউ হয়েছে, তার মানে আমি ওই বইটা পড়লে বোধহয় ডাব্লিউবিসিএসসি বা ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সামে বোধহয় আমি কোশ্চেন কমন পাবো, এটা কিন্তু নয়। ট্র্যাডিশনাল যে বুকস আছে, অর্থাৎ কি, যে বইগুলোর অথরিটি আছে, যে বইগুলো আজকে বিভিন্ন ইউপিএসসি ধরো ফলো করছে, ইউপিএসসি নিশ্চয়ই তোমার বাংলা ভার্সানের কোনো একটা মার্কেট চলতি বই যেগুলো রিসেন্ট এই বছর লঞ্চ হচ্ছে সেই বই কিন্তু ফলো করছে না। ইউপিএসসি কোন বই ফলো করছে, ইউপিপিএসসি অর্থাৎ উত্তরপ্রদেশের পিএসসি কোন বই ফলো করছে, এমপিপিএসসি কোন বই ফলো করছে, ওরা কিন্তু এই ধরনের বইকে ফলো করছে না, ওরা ট্র্যাডিশনাল বইকে ফলো করছে। তাই ট্র্যাডিশনাল বই কী কী, দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সামেই, ইউপিএসসি হোক বা তোমার স্টেট পিএসসি হোক, বেসিক্যালি এই বইটা অর্থাৎ কি রমেশ সিংয়ের এই বইটাই কিন্তু মেনলি ফলো করা হয়। ঠিক আছে, এবং এখান থেকে মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে, মানে তুমি কিন্তু গিয়ে দেখতে পাবে ডাইরেক্ট কোশ্চেন এই বইয়ের কোনো একটা চ্যাপ্টার থেকে তুলে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা গেল একটা ট্র্যাডিশনাল বই। এছাড়াও আরেকটা ট্র্যাডিশনাল বই আমি তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা, নিতিন সিংহানিয়া, খুবই ভালো বই। এই বইটাও তুমি পড়তে পারো, কিন্তু রিসেন্ট মার্কেট চলতি অনেক কিছু বই আমি দেখছি যে ইউটিউবের অনেক চ্যানেল রিভিউ করছে যে ইকোনমির এই নোটটা পড়ে নাও, সেই নোটটা পড়ে নাও। মনে রাখবে, সেই বইগুলো দেখে কিন্তু এক্সামিনার কোয়েশ্চেন বানাবে না। ওকে, তো ফার্স্ট অফ অল এটা আমি ক্লিয়ার করে দিলাম। এইবারে আমরা পয়েন্টে ফিরে আসি। দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমসে বেসিক্যালি বলা হয় যে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি, এই দুটো সাবজেক্ট থেকে 25 এমসিকিউজ আসবে। কিন্তু কোনো বছর দেখা যায় যে পলিটির থেকে 15 কোশ্চেন্স এসছে, ইকোনমির থেকে হয়তো 10 কোশ্চেন এসছে। কোনো বছর দেখা যায় যে ইন্ডিয়ান ইকোনমির থেকে হয়তো 18 কোশ্চেন দিয়ে দিয়েছে, ইন্ডিয়ান পলিটি থেকে হয়তো 7টা কি 8টা কোশ্চেন দিয়েছে। কোনো বছর দেখা যায় ইন্ডিয়ান ইকোনমি থেকে 3 কি 4 কোশ্চেন এসছে। ঠিক আছে, তাহলে সবার প্রথমে বুঝতে হবে যে এই দুটো সাবজেক্টের যে একটা কম্বিনেশন করে 25 এমসিকিউস বানানো হয়, সেটা খুব ডাইনামিক। সেটা কখনোই এটা নয় যে এবছর আমার 25-এর মধ্যে 12টা ইন্ডিয়ান পলিটি এসছে মানে পরের বছরও আমার পলিটি 12টাই আসবে, এরম কিন্তু নয়। ইন্ডিয়ান ইকোনমি 25-এর মধ্যে 20টাও দিয়ে দিতে পারে। যার জন্য ইন্ডিয়ান ইকোনমিকে কোনোভাবে নেগলেক্ট করা যাবে না। আর এখন যে কম্পিটিশন লেভেল, তাতে করে ইন্ডিয়ান ইকোনমি তো একটা বড় মেজর রোল প্লে করছে। এছাড়াও ইন্ডিয়ান ইকোনমির কোয়েশ্চেনকে খুব ভালো করে রেডি করতে হবে। দেখো, টোটাল 21 চ্যাপ্টার্স মোটামুটি পড়তে হয়। মানে কোশ্চেন যদি আসে, মানে এখন ট্রেন্ড মানে ধরে যদি আসে, তাহলে যেসব চ্যাপ্টারকে এতদিন টাচ করার দরকার হতো না, সেই চ্যাপ্টার থেকেও একটা ছোট কোশ্চেন ফায়ার করে দিতে পারে তোমার দিকে কোশ্চেন পেপারে। আর তুমি যদি সেই চ্যাপ্টারগুলো না পড়ে গিয়ে থাকো, তাহলে পজিটিভলি তুমি ওইখানে হয় নেগেটিভ মার্কিং করবে, নাহলে ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তো দেখো, প্রথম যে কথা সেটা হচ্ছে 21টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, কিন্তু চ্যাপ্টারের মধ্যে সব কিছু পড়তে হবে না। ঠিক আছে, এর আগেও আমি ইন্ডিয়ান ইকোনমির ওপর অনেক কটা ভিডিও বানিয়েছি, সেগুলো গিয়ে তোমরা দেখতে পারো। তো এখন আমি এই ভিডিওতে, এটা আমাদের পার্ট নাম্বার 1, এই পার্ট নাম্বার 1-এ আমি 9টা 10টা, হ্যাঁ 10টা মতো চ্যাপ্টার আমি এখানে দেবো। ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো তোমাকে রেডি করতে হবে এবং চ্যাপ্টারের ওই পোর্শনগুলো পড়তে হবে, এবং নেক্সট অর্থাৎ পার্ট 2-তে, সেকেন্ড ভিডিওতে, আমি তোমাকে বাকি চ্যাপ্টারসগুলোর কোন কোন পোর্শন পড়তে হবে সেগুলো বলে দেবো। এবং তোমাকে বলে দেবো যে যদি তুমি ইংলিশ ভার্সানের কোনো বই পড়ে বুঝতে পারছো না, তাহলে তার সলিউশন কি হতে পারে। ঠিক আছে, কারণ তোমাকে মনে রাখতে হবে রমেশ সিং বই পড়ে গিয়েই কিন্তু কমন পাবে। এখন বাজার চলতি যে বুকসগুলো এসছে বেঙ্গলি ভার্সানে, সেগুলো পড়ে গিয়ে তুমি কমন পাবে না। তো ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, আমি দেখো আমার পাশে আমি স্ক্রিনশটও লাগিয়ে দেবো, তোমরা সেখানে দেখে বুঝতে পারবে। ফার্স্ট চ্যাপ্টারে
যেটা আছে সেটা হচ্ছে তোমার ন্যাশনাল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকাম থেকে তোমাকে বেসিক্যালি চারটে যে টার্মস, সেই চারটে টার্মস ভালো করে বুঝে যেতে হবে। সেটা কি না, ন্যাশনাল ইনকাম কি, ন্যাশনাল ইনকামের মধ্যে কি কি আছে, মানে কোন কোন জিনিসগুলোকে ন্যাশনাল ইনকামের পার্ট বলা হয়, একটা ন্যাশনাল ইনকামকে কাউন্ট করতে গেলে কোন কোন টার্মসগুলোর মধ্যে কাউন্ট হয়ে যায়। ওকে, যেমন ধরো জিডিপি আছে, যেমন ধরো এনডিপি আছে, জিএনপি আছে, এনএনপি আছে, কস্ট অ্যান্ড প্রাইস অফ ন্যাশনাল ইনকাম আছে, ঠিক আছে। এবং কি করে এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং করা হয়, অর্থাৎ কি কাউন্টিং করা হয়, সেগুলোকে এস্টিমেট করা হয়, ঠিক আছে। তাহলে এইটুকু পোর্শন খুব ভালো করে পড়ে যেতে হবে। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসবে, এবং এর আগের বছরেরও যদি তুমি কোশ্চেনগুলো দেখো তাহলে রমেশ সিং বা এই নিতিন সিংহানিয়ার মতো বই থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন এসছে। তাহলে এই বইগুলো পড়ে গেলে ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা গেল চ্যাপ্টার নাম্বার 1, যেটা আমরা ন্যাশনাল ইনকাম পেলাম। দেখো চ্যাপ্টার নাম্বার 2 তো আছে গ্রোথ, ডেভেলপমেন্ট অ্যান্ড হ্যাপিনেস। এখান থেকে বেশি কিচ্ছু পড়ার নেই, শুধু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কি, কে সেই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে এনেছিল, মানে কনসেপ্টটা কে ফাদার ফাউন্ডার, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত, ব্যাস এটুকু এনাফ, এর বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। চ্যাপ্টার নাম্বার 3 যেটা ইভলিউশন অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, এখানে তোমার কিচ্ছু পড়ার নেই, কিচ্ছু পড়ার নেই। হ্যাঁ, এখানে একটা জিনিস তোমাকে পড়া মানে পড়ে গেলে পড়ে যাওয়াই ভালো, সেটা হচ্ছে কি না, প্ল্যান্ড অ্যান্ড মিক্সড ইকোনমির মধ্যে ডিফারেন্স কি, আর এর মধ্যে যদি কোনো কনসেপ্ট এসে থাকে তাহলে সেই কনসেপ্টের ফাদার ফাউন্ডারকে, অর্থাৎ কার সময় বা কত নম্বর প্ল্যানিংয়ের সময় সেটা এসেছিল। ওকে, চ্যাপ্টার নাম্বার 4 ইকোনমিক প্ল্যানিং, একদম ক্রস, পড়ার কোনো দরকার নেই। চ্যাপ্টার নাম্বার 5 হচ্ছে প্ল্যানিং ইন ইন্ডিয়া। দেখো নীতি আয়োগ আসার পরে প্ল্যানিং অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বলা যায় না, ঠিক আছে। মানে খুব বেশি যে কোশ্চেন ওখান থেকে আসবে এরম কোনো ব্যাপার নেই, কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে যে প্ল্যানিংগুলো এসছে, ধরো ফার্স্ট প্ল্যানিং, সেকেন্ড প্ল্যানিং, এগুলো কোন মডেলের ওপর বেসড, এবং এখানে আমাদের কত সাল থেকে কত সাল এবং কোন সময় চায়নার সঙ্গে যুদ্ধ হয়েছিল, আরবিআই কখন এসেছিল, মানে কোন প্ল্যানিংয়ের মাধ্যমে আরবিআই তোমার বিভিন্ন ধরনের তোমার ওয়েলফেয়ার স্কিম টিম এগুলোর ওপরে কাজ করেছিল, ঠিক আছে। যেমন ধরো জওহর রোজগার যোজনা কত নম্বর প্ল্যানিংয়ে, কিন্তু আসার চান্সেস খুব কম। তবে এই চ্যাপ্টার থেকে একটা পোর্শন, সেটা নীতি আয়োগ, এবং নীতি আয়োগের বর্তমান যদি কোনো প্ল্যানিং থেকে থাকে যেগুলো মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছে, এবং নীতি আয়োগের কী কী ফাংশন আছে, নীতি আয়োগ কোন কোন ইন্ডেক্সকে রিলিজ করে, নীতি আয়োগের প্রেজেন্ট চেয়ারম্যানকে, ব্যাস এটুকু এনাফ। ওকে, তো চ্যাপ্টার নাম্বার আমরা চলে গেলাম 6-এ, ঠিক আছে। এবার চ্যাপ্টার নাম্বার 6 দেখো, 6-এর মধ্যে বলছি ইকোনমিক রিফর্মস। ইকোনমিক রিফর্মসের মধ্যে খুব বেশি পড়ার দরকার নেই, শুধু তোমার এই যে গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের কনসেপ্ট কি, গ্লোবালাইজেশন মানে কি, এবং গ্লোবালাইজেশন বলতে কি কি বোঝা যায়, তাই তো। যেমন দেখো, ধরো আমি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করি, সেটা ধরো আমেরিকার লোক কিভাবে খুব সহজে কিনবে, এবং যদি সে সহজে কেনে তাহলে তার রিটার্ন আমি যেটা পাবো সেটা কত সহজে আমি পেতে পারি, তাই না। তো এই যে ম্যাটারটা, এটা গ্লোবালাইজেশন। তো গ্লোবালাইজেশনের মাধ্যমে কি হয়, গ্লোবালাইজেশনের পার্ট কি, কোন কোন তোমার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তার মধ্যে কাজ করে, ঠিক আছে। তো চ্যাপ্টার নাম্বার 7 ইনফ্লেশন অ্যান্ড বিজনেস সাইকেল, এইখানে কিছু বাদ দেওয়ার নেই। দেখো ইনফ্লেশন চ্যাপ্টার একটা এমনই চ্যাপ্টার যেখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট তোমাকে পড়তে হবে এবং বুঝতে হবে। দেখো ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি একটা এমনই সাবজেক্ট যেটা একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার লিঙ্কড, অর্থাৎ একটা চ্যাপ্টার যদি আমাকে পড়তে হয় তাহলে সেই চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক করতে হবে আরেকটা চ্যাপ্টার, ঠিক আছে। তো ইনফ্লেশনের সঙ্গে যেমন ব্যাংকিং চ্যাপ্টারটা রিলেটেড, ইনফ্লেশনের সঙ্গে যেমন তোমার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা রিলেটেড, ইনফ্লেশনের সঙ্গে যেমন ফিসক্যাল পলিসি রিলেটেড, ইনফ্লেশনের সঙ্গে যেমন গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্কিম রিলেটেড, তাই না। ইনফ্লেশনের সঙ্গে যেমন বিওপি অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট, এই ব্যাপারটা রিলেটেড। তাহলে তুমি যখন ইনফ্লেশন বা এই যে চ্যাপ্টারটা পড়বে তখন তোমাকে পজিটিভলি সেই চ্যাপ্টারের সঙ্গে লিঙ্ক করে করে পড়তে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, চ্যাপ্টার নাম্বার আমি চলে গেলাম তোমার 8-এ, এগ্রিকালচার অ্যান্ড ফুড ম্যানেজমেন্ট। এখান থেকে বেশি কিছু পড়ার নেই, অনলি অ্যান্ড অনলি তোমরা গ্রিন রিভলিউশন তার কম্পোনেন্টসগুলো দেখতে লাগবে, অ্যান্ড তোমাকে ল্যান্ড রিফর্মস দেখতে লাগবে। যেমন ধরো ওয়েস্ট বেঙ্গলের ল্যান্ড রিফর্মস, গোটা ইন্ডিয়ার ল্যান্ড রিফর্মস, পাঞ্জাব হরিয়ানার ল্যান্ড রিফর্মস, অ্যান্ড গ্রিন রিভলিউশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। গ্রিন রিভলিউশনের মধ্যে কী কী হয়েছিল, ব্যাস দ্যাটস এনাফ। মিনিমাম সাপোর্ট প্রাইস
তার মধ্যে কি হয় এটা একটু দেখা যেতে পারে। এছাড়াও পিডিএস অ্যান্ড ফুড সাবসিডি, অবভিয়াসলি এগুলো দেখতে হবে। এই যে কটা পয়েন্ট আমি এখানে ডিসকাস করলাম এই পয়েন্টগুলো তোমাকে দেখতে লাগবে। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুড মার্কেটে বা এগ্রিকালচার সেক্টরে এফডিআই কতটা হয়, হলে কতটা হয়, এফডিআই এ কারা পার্ট নেয়। তো চ্যাপ্টার নাম্বার আমরা 8 কভার করলাম। এবার আমি চলে আসলাম চ্যাপ্টার নাম্বার তোমার 9-এ, যেখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার চ্যাপ্টারটা কভার হয়। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো পড়তে হবে এবং নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991-এ কি কি কভার করা হয়েছে, কিসের জন্ম হয়েছে, ওর মধ্যে কোন কনসেপ্টের জন্ম হয়েছে, এটা পজিটিভলি পড়ে যেতে হবে। ঠিক আছে, ইজ অফ ডুইং বিজনেস, মেসমি সেক্টর, ইজ অফ ডুইং বিজনেসে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, লেটেস্ট র্যাঙ্ক কত, এটা নোট খাতায় কিন্তু নোট করে রাখতে হবে। চ্যাপ্টার নাম্বার 10, যেখানে আমরা সার্ভিস সেক্টর দেখি, সার্ভিস সেক্টর পুরো ক্রস কিচ্ছু পড়ার দরকার নেই, শুধু একটা জিনিসই পড়তে হবে যে সার্ভিস সেক্টর আমাদের ইন্ডিয়ান জিডিপিতে তার কন্ট্রিবিউশন কত, দ্যাটস এনাফ, এর থেকে বেশি পড়ার কোনো দরকার নেই। চ্যাপ্টার নাম্বার 11, যেখানে আমরা ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট দেখব। ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে তোমাকে ফার্স্ট যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, তার মধ্যে কোন কোন অর্গানাইজেশন কাজ করছে এবং তার উপর কন্ট্রোল কে রেখেছে, ব্যাস দ্যাটস এনাফ। আর তোমার আনঅর্গানাইজড মানি সেক্টর এবং অর্গানাইজড মানি সেক্টরের মধ্যে ডিফারেন্স কি, এনাফ। চ্যাপ্টার নাম্বার 12-এ ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া, ব্যাঙ্কিং অফ ইন্ডিয়ার থেকে কিচ্ছু বাদ দেওয়ার নেই, ইচ অ্যান্ড এভরিথিং পড়ে যেতে হবে, কারণ ব্যাঙ্কিং অফ ইন্ডিয়া প্রিলিমসের জন্য যতটা ইম্পর্টেন্ট মেন্সের জন্য ততটাই ইম্পর্টেন্ট। ওকে, আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 13, চ্যাপ্টার নাম্বার 13 ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া, একদম ক্রস, কিচ্ছু করার দরকার নেই, তবে IRDA এই অর্গানাইজেশনটার এস্টাবলিশমেন্ট কত সালে হয়েছিল এটুকু পড়বে। সিকিউরিটি মার্কেট ইন ইন্ডিয়া থেকে সেবিটা পড়ে যেতে হবে, সিকিউরিটি মার্কেট অফ ইন্ডিয়া থেকে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া চ্যাপ্টারটা পড়ে যেতে হবে, এস্টাবলিশ পড়ে যেতে হবে, ব্যাস। চলে গেলাম এক্সটার্নাল সেক্টর ইন ইন্ডিয়া। তাহলে আমি এখানে চ্যাপ্টার নাম্বার 15 পর্যন্ত তোমাদের সঙ্গে ডিসকাস করে দিচ্ছি পার্ট 1-এ। পার্ট 2-তে আমি বাকি সাবজেক্টগুলো বা চ্যাপ্টারগুলো ডিসকাস করব। এক্সটার্নাল সেক্টরের মধ্যে দেখো খুব বেশি পড়ারও দরকার নেই, কিন্তু মেন মেন পয়েন্ট পড়তে হবে যে ব্যালেন্স অফ পেমেন্ট কি, অ্যাপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন কি, ডিভ্যালুয়েশন রিভ্যালুয়েশন কি, এগুলো তোমাকে জানতে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স কি, আচ্ছা রুপির কনভার্টিবিলিটি কি, কত সাল থেকে রুপির কনভার্টিবিলিটি এসেছিল, দ্যাটস এন আপ। যদি কোশ্চেন আসে এর মধ্যেই আসতে হবে, তবে হ্যাঁ মানে ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে এই যে ট্রেড সারপ্লাস, তারপরে ধরো ট্রেড ডেফিসিট, এই মানে পয়েন্টগুলো একটু জেনে নিতে হবে আমাদের ইন্ডিয়াতে। ঠিক আছে, বিওপির মাধ্যমে, ব্যালেন্স অফ পেমেন্ট ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে কিভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়, মানে বিদেশে বসেও কিভাবে, মানে ইন্টারন্যাশনাল মার্কেট কিভাবে আমাদের ইন্ডিয়ার ইনফ্লেশনকে কন্ট্রোল করে, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা খুব দরকার। তাহলে আমি এখানে টোটাল আজকে চ্যাপ্টার নাম্বার 15 পর্যন্ত ডিসকাস করলাম। বাকি 6টা যে চ্যাপ্টার তার মধ্যে কী কী পড়তে হবে, কী কী বাদ দিতে হবে, সেগুলো আমি পার্ট 2-তে ডিসকাস করব। এবার এখানে একটা ছোট পয়েন্ট বলে দিই, যারা ধরো এই ধরনের অ্যাডভান্স বই যাদের কাছে নেই বা যারা কিনে তো নিয়েছো কিন্তু চ্যাপ্টার পড়ে বুঝতে পারছো না, তারা আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্র্যাশ কোর্সে জয়েন করতে পারো। ক্র্যাশ কোর্স, আমরা 60 ডেজে তোমাকে সেইগুলোই পড়িয়ে দেবো এবং কিছু কোয়েশ্চেন দিয়ে দেবো, মানে তোমার কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো যে এই বইটা যেন তুমি পড়ে বুঝতে পারো। যদি সেই কোর্সে তুমি এনরোল করতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, বা এই ভিডিওর মধ্যে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারকে দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পার্ট 2-তে নতুন টপিকের সাথে।